প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শীতে শ্বাসতন্ত্রের রোগ। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এমএইচ সমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। চলুন কথা বলে এ বিষয়ে বিস্তারিত ও প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর সায়ন্ত। স্যার, আমরা জানি যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু রোগের মাত্রা বেড়ে যায়, ধরন চেঞ্জ হয়ে যায়, কোনোটার প্রকোপ বেড়ে যায়। তো এই শ্বাসতন্ত্রের রোগের মধ্যেও কিছু কিছু রোগ বেড়ে যায়। কোন রোগগুলি বাড়ে? শীত আসি করছে, কিছুদিনের মধ্যে হয়তো শীত পড়ে যাবে। তো এই সময়টায় এখন খুব দেখা যাচ্ছে যে একটা ভ্যারিয়েশন হচ্ছে তারতম্যের। এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগ, বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের অ্যালার্জিজনিত রোগ এর প্রকোপ খুব বেশি, এর আধিক্য খুব বেশি। কারণ এখন দেখা যাচ্ছে যে এই সময়টায় ঢাকা মহানগর বলেন বা বিভিন্ন যে বিভাগীয় মহানগর, সেগুলিতে বাতাস এত বেশি দূষিত হয়ে গেছে যে কার্বন মনোক্সাইড, ভাসমান বস্তুকণা বা সাসপেন্ডেড এয়ার পার্টিকেল, লিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বিভিন্ন কালো ধোঁয়া একেবারে ভরে গেছে ঢাকা শহরে। অনেকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করে ঢাকা শহরকে। সেজন্য আমরা একটা সুন্দর শ্বাস কিন্তু নিতে পারি না, পরিচ্ছন্ন শ্বাস, একটা স্বাস্থ্যকর শ্বাস আমরা নিতে পারি না। সেজন্য বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটছে এই সময়টাতে। কি কি সমস্যা বেশি হয় লক্ষণ বিবেচনায় যদি একটু বুঝিয়ে বলেন যে রোগীদের কি সমস্যাটা বাড়ে? প্রধানত যে সমস্যাটা আমি ব্যক্তিগতভাবে ফেস করি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে, যে সেটা হচ্ছে যে শ্বাসকষ্টের রোগীরা আসে। অনেক কারণেই শ্বাসকষ্ট হতে পারে, তার মধ্যে হাঁপানি একটি, যেটাকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি। এছাড়া সিওপিডি আছে, ফুসফুসের বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে, ফুসফুসে সংক্রমণ হয়ে নিউমোনিয়া হতে পারে। যদিও একেবারে সেই আমরা যে যখন স্টুডেন্ট ছিলাম বা আরও ছোট ছিলাম, সনাতনীভাবে যেভাবে উপস্থাপিত হতো নিউমোনিয়া, এভাবে কিন্তু আর ওই চেহারা নিয়ে নিউমোনিয়া রোগীরা আসে না, কারণ নিজে নিজে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। নিউমোনিয়া যদি নিয়ে একটু পরে কথা বলি, এরপরে আসছে যে একেবারে গলা থেকে শুরু করে অন্যান্য যে শ্বাসতন্ত্রের বিভিন্ন অংশ, তার মধ্যে সংক্রমণ, যেমন ফ্যারিনজাইটিস হতে পারে, ল্যারিনজাইটিস হতে পারে, ফ্যারিঙ্গোট্রেকিও ল্যারিনজাইটিস হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। তো এই ধরনের বিভিন্ন, এবং শিশুরা দেখা যাচ্ছে এই সময়টিতে বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয়ে ব্রঙ্কিওলাইটিস ভুগছে, এবং ব্রঙ্কিওলাইটিস একটা বড় কারণ শিশু মৃত্যুর। এবং শিশুরাও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর শিশু হাঁপানিতে আক্রান্ত, নিউমোনিয়া আক্রান্ত। হাঁপানির সংখ্যা কিন্তু বাংলাদেশে কম নয়, প্রচুর শিশু হাঁপানিতে ভুগছে। সুতরাং এই হাঁপানি, এখন আপনি বলেছেন লক্ষণ ভিত্তিক আলোচনা করতে, আমি যদি হাঁপানির কথায় আসি, তো হাঁপানির তো একটা সবচেয়ে পুরনো দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত রোগ পৃথিবীতে এখন পর্যন্ত বিদ্যমান। এটার মূল কষ্ট হচ্ছে যে শ্বাস ফেলতে কষ্ট হবে, নিতে মোটামুটি পারছে কিন্তু ফেলতে কষ্ট হচ্ছে। রোগীর মনে হচ্ছে যে বুকটা একেবারে টাইট হয়েছে, আটসাট হয়ে চেপে ধরে আছে, শ্বাসটা ফেলতে কষ্ট হচ্ছে, কাশি আছে, এবং দূর থেকে অনেক সময় শাঁসা একটা বাঁশির আওয়াজ পাওয়া যায়, এবং স্টেথোস্কোপ লাগালেই শোনা যায় যে একটা শাঁসা শব্দ হচ্ছে। এগুলো হচ্ছে টিপিক্যাল সাইন। তো এর সঙ্গে ধূমপানের সরাসরি কোনো সম্পর্ক নেই, এটা অ্যালার্জিজনিত কারণে প্রধানত। যেমন এই যে শীত আসছে, আমরা দেখব কি যে গত বছরের বাক্সবন্দি করা কাপড়, যেগুলি রেশমি পশমি কাপড় রেখেছিলাম, সেগুলো আবার না ধুয়ে না লন্ড্রিতে দিয়ে সরাসরি আমরা পরছি, অনেকে পরছে। তো সারা বছর ওগুলিতে মাইট বলে খালি চোখে দেখা যায় না, একটা কীট বাস করে, সারা বছর বংশ বিস্তার করলো, যেই মাত্র সেই সোয়েটারটা পরলো বা গরম কাপড়টা পরলো, সবগুলো মাইট তার নাক দিয়ে ঢুকে শ্বাসতন্ত্রে ঢুকছে। এবং অনেক ধরনের অ্যালার্জি আছে, যে কোনো কারণে অ্যালার্জি যদি শ্বাসতন্ত্রে ঢোকে, তো শ্বাসতন্ত্রে একটা অতি স্পর্শকাতরতা তৈরি হয় বা অতি সংবেদনশীলতা তৈরি হয়, তখন শ্বাস নালীগুলোতে খিঁচুনি হয়, তখনই শ্বাসকষ্ট হয়। এবং ওই কাপড় পরতে গেলেই দেখা যাচ্ছে হাঁচি হচ্ছে তাৎক্ষণিকভাবে। এগুলি সব অ্যালার্জি। যেমন আপনি বলেন হাঁচি হবে, অনেক সময় দেখা যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে, লাল হয়ে যাচ্ছে, শরীর চুলকাচ্ছে, এগুলি সব অ্যালার্জিক ম্যানিফেস্টেশন। এবং হাঁপানি হচ্ছে একটা অ্যালার্জির একটা বহিঃপ্রকাশ। এছাড়া শীত আসছে, ফুলের পরাগরেণু বাতাসে ভাসছে, বিভিন্ন দেখা যাচ্ছে যে ডাস্ট পার্টিকেল ঘুরছে। অনেকে দেখবেন ঘরে পেট অ্যানিমেলস রাখে,
কুকুর রাখে, বিড়াল রাখে, বা অনেক শিশু এমন খেলনা দিয়ে খেলে যেগুলোতে একদম ফারে ভর্তি, এগুলোর মধ্যে কিন্তু মাইট বাস করে। আর এই কুকুর বিড়ালের যে লোম, সেগুলো ফুসফুসের মানে শ্বাসতন্ত্রে গিয়ে সেখানেও কিন্তু হাঁপানি করতে পারে। তবে এই শীতকাল আসছে, সিগারেট খাওয়ার একটা মহোৎসব শুরু হয়ে যায়। আমাদের লক্ষ্য রাখতে হবে যে সিগারেট আমাদের খাওয়া যাবে না, কারণ সিগারেট থেকে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। যদিও হাঁপানির সঙ্গে সিগারেটের কোনো সরাসরি সম্পর্ক নেই, তবুও যাদের হাঁপানি আছে, সিগারেট খেলে দেখা যায় যে একটা ইরিটেশন হচ্ছে, মানে কাশি বাড়ছে। হাঁপানির আরেকটি ভ্যারিয়েশন আছে, কিন্তু দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু কাশি লেগে থাকছে। এখন আমরা কিভাবে বুঝবো যে তার এটা হাঁপানি? এটাকে বলে কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। অ্যাজমার একটা ভ্যারিয়েশন, একটা মানে তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, মানে সে ফিল করছে না, তো কাশি হচ্ছে। আমরা যদি কিছু টেস্ট করি, স্পাইরোমেট্রি করি বা ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট করি, তখন দেখা যাচ্ছে তার ফুসফুসে অবস্ট্রাকশন আছে। এটা হচ্ছে কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। এটা একটা অ্যাজমার একটা ধরন। সব কিছুর মূলে হচ্ছে যে অ্যালার্জি হচ্ছে বড় কারণ। বেশিরভাগ হাঁপানির কারণ হচ্ছে অ্যালার্জি। আবার কিছু কিছু হাঁপানি আছে যে ইন্ট্রিনসিক অ্যাজমা বলি বা নন অ্যাটোপিক অ্যাজমা বলি, এগুলো অ্যালার্জির সঙ্গে কোনো সম্পৃক্ত না। এগুলি মনে করেন যে টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, দুর্ভাবনা, মানসিক বিভিন্ন রকমের সমস্যা, উদ্বেগ, উৎকণ্ঠা, বা হয়তো দেখা যাচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া করছে, মহিলারা বেশি ভোগে। 40 ঊর্ধ্ব মহিলারা হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, হাঁপানি হচ্ছে, এগুলো কিন্তু অ্যালার্জির সঙ্গে মানে সম্পর্কযুক্ত নয়। এগুলো দেখা যাচ্ছে যে আমরা যদি কাউন্সিলিং করি, ভালো মতো বুঝাই রোগীকে, তার স্ট্রেস কমানোর ওষুধ দেই, তাহলে অনেক সময় অনেকটা ভালো হয়ে যায়। অ্যালার্জির বিষয়ে আপনি এতক্ষণ যা বলছিলেন, বেশিরভাগই ডাস্ট অ্যালার্জি বা ফ্লোটিং অ্যালার্জি, পার্টিকেলস যেগুলি। কিন্তু কোল্ড অ্যালার্জির কারণে, শীত যেহেতু বিষয়টা, যেহেতু শীত, কোল্ড অ্যালার্জির কারণে কি কি সমস্যা বাড়ে? কোল্ড কিন্তু মানে যে শীত কিন্তু নিজেই একটা অ্যালার্জি। দেখা যায় যে এক্সট্রিমস অফ এজ, একদম ছোট বাচ্চা কিংবা একদম বয়স্ক, যখন এই যে শীতের সময় একটু বের হয়ে যায়, কুয়াশা পড়ছে, তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। তো এই মানে কোল্ড নিজেই একটা অ্যালার্জি হিসেবে কাজ করে। যেমন খুব গরম একটা অ্যালার্জি হিসেবে কাজ করে, ঘাম হয়ে তার দেখা যাচ্ছে যে অনেকের গরমকালে শ্বাসকষ্ট হয়, শীতকালে ভালো থাকে। কিন্তু বেশিরভাগই শীতকালে এই শ্বাসকষ্ট রোগীটা মানে তাদের প্রচণ্ড পরিমাণে আধিক্য বেড়ে যায়। আসলে এটা ইমব্যালেন্স অফ টেম্পারেচার, হঠাৎ করে ঠান্ডা বেড়ে যাওয়া বা হঠাৎ করে ঘাম দিয়ে গরম লেগে যাওয়া। এমনি অ্যাজমেটিক রোগীরা দেখা যাচ্ছে তাদের শ্বাসতন্ত্রটা খুব সংবেদনশীল। একটা খাওয়াতে, হয়তো গরুর মাংস বা একটা চিংড়ি মাছ, পুঁটি মাছ, এই শীত আসবে, কত রকমের সুস্বাদু খাবার, ওটা খেলে দেখা যাবে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। অবশ্য যদি কারো গরুর মাংসের প্রতি অ্যালার্জি না থাকে বা বেগুনের প্রতি অ্যালার্জি না থাকে, তার আবার সমস্যা হবে না। এগুলোর একটা ফুড অ্যালার্জি। তো অনেক সময় দেখা যায় যে ওষুধের প্রতি অনেক অ্যালার্জি আছে। যেমন একজন উচ্চ রক্তচাপের রোগী বা প্যালপিটেশনের রোগীকে যদি বিটা ব্লকার দেওয়া হয়, তার যদি হাঁপানি ডাক্তার যদি পরীক্ষা না করে বা ইতিহাসটা জেনেই দিয়ে দেন, তাহলে দেখা যাবে ভয়ঙ্কর শ্বাসকষ্ট বেড়ে গেছে। প্রোপ্রানোল একটা ওষুধ, অ্যাসপিরিন একটা ওষুধ, এগুলো কিন্তু শ্বাসকষ্টের কারণ হতে পারে। আমরা কারণ সম্পর্কে একটা ধারণা পেলাম আপনার কাছ থেকে। তো এই যে শীত আসছে বা শীত বেড়ে গেলে এই সময় যারা শ্বাসকষ্টের রোগী আগে থেকেই নোন কেস জানেন, তাদের জন্য প্রস্তুতি কি হওয়া উচিত? কি করলে এই প্রকোপটা যাতে না বাড়ে, যে যাতে আমরা শীতকালটাকে এনজয় করতে পারি, একজন হাঁপানি রোগীও শীতকালটা এনজয় করতে পারে। এই জন্য আমি বলবো যে গরম কাপড় এখনই বাক্স থেকে বের করে লন্ড্রিতে দিন, কিংবা গরম পানি দিয়ে ধুয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে নিন, ভালো করে আয়রনিং করে নিন, যাতে মাইট না থাকে। ঘরে কার্পেট রাখবেন না, কার্পেটের মধ্যে কিন্তু মাইট গ্রো করে, মানে আর ঘর ঝাড়ু না দিয়ে মুছে ফেলা। তারপর অনেকের আছে ঝুল ঝাড়ার অভ্যাস আছে মহিলাদের, ঝুল ঝাড়বেন না, ঝুলের মধ্যে মাইট বাস করে, এগুলো থেকে সাবধান হতে হবে। ঝুল পরিষ্কার করতে হবে। যাদের অ্যাজমা নেই তাদের দিয়ে ঝুল পরিষ্কার করতে হবে, অথবা মাস্ক পরে। এবং যাদের অ্যাজমা আছে তারা ওই ঝুল পরিষ্কার করার অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে সে ঘরে ঢুকবে, বাতাস জোরে ফ্যান ছেড়ে দিবে, যাতে করে মাইটগুলো চলে যায় এবং সূর্যের আলো যাতে ঘরে প্রবেশ করে। একটা কথা ডক্টর সায়ন্ত, যে ঘরের ধুলো বাইরের ধুলোর চেয়ে বেশি খারাপ, কারণ ঘরের ধুলোতে মাইট বংশ বিস্তার করে, কিন্তু রৌদ্রতে মাইটগুলো মরে যায়। যে অনেকের মধ্যে ইনহেলার ভীতি আছে, কিন্তু ইনহেলার খুবই একটা কার্যকরী প্রযুক্তি, তার মধ্যে ওষুধ আছে, এটা তাৎক্ষণিকভাবে কাজ করে, এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম এবং এর
দামও তুলনামূলকভাবে অনেক কম, সুতরাং ইনহেলার দিয়ে চিকিৎসা করাটাই হাঁপানির জন্য শ্রেয়। সুতরাং এই শীতের সময় যাতে তার শ্বাসকষ্টের প্রকোপ না বাড়ে সেই জন্য আপনার পরামর্শ মতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং যদি বেড়ে যায় মনে হয় সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া, বিশেষ করে ইনহেলার ব্যবহার করা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ ডক্টর সায়ন্ত, আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই শীতে শ্বাসতন্ত্রের কোন রোগগুলি বেড়ে যেতে পারে এবং তা থেকে বাঁচার উপায় কি সে সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো ব্রুসের সেকেন্ড মুভমেন্ট। এটা হচ্ছে আমরা গতদিন যে এক্সারসাইজটা দেখেছিলাম এটারই হচ্ছে মানে সেকেন্ড ভার্সন না বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে একটা মানে কি বলবো আর কি, যে পরিপূরক। যে যদি আপনি ফার্স্ট এক্সারসাইজটা করেন তাহলে সেকেন্ড এক্সারসাইজটা আপনাকে অবশ্যই করতে হবে, তা নাহলে আপনি বডি ব্যালেন্স আসবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি হাতটা যদি এভাবে ঘুরান তাহলে হাতটাকে আবার ঘুরে আপনি সোজা অবস্থা নিয়ে আসতে হবে, তাহলে মাসলটা কিন্তু ওইদিকে যখন চলে যাবে তার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, আবার অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আবার সোজা আনবে, তখনই টোটাল ফিটনেসটা আসবে। তো এই জন্য আপনি যদি এক্সারসাইজটার সাথে ফার্স্ট এক্সারসাইজের পরে যদি সেকেন্ড এক্সারসাইজটা না করেন তাহলে গ্লুটসের প্রপার ডেভেলপমেন্টটা হবে না এবং একটা সোরনেস এবং টাইটনেস ইয়েতে সবসময় আপনি ফিল করবেন, গ্লুটসে ফিল করবেন। এখন দেখুন যে টাইটনেসটা করার জন্য, রিলিজ করার জন্য এবং প্রপার ডেভেলপমেন্টের জন্য সেকেন্ড এক্সারসাইজটা কিভাবে করতে হবে। ওকে, এটা যেটা করবেন উল্টার দিকে চলে যাবেন। এর আগে যেটা করেছিলেন আপনি থায়ের উপরে রেখেছিলেন, এখন যেটা রাখবেন থায়ের পিছন দিকে রাখলেন এবং নিজ যে জয়েন্টসটা এটার উপরে রাখবেন জিনিসটা। ওকে, ফোকাস থাকবে গ্লুটস থেকে প্রেসার দিয়ে উপর দিকে উঠাবে। গো আপ, ইয়েস, গো অল দ্য ওয়ে, পুরোটা যাবে, গো ব্যাক, ইয়েস, ওকে, গো ফ্রন্ট, গো ব্যাক। কন্ট্রোল মোশনে যদি আপনি রকিং মোশনে মানে যদি আপনি করেন তাহলে আপনার পুরো ফোকাসটা চলে যাবে আপনার হ্যামস্ট্রিং মাসলে এবং আপনার অ্যাব মাসলে। ওকে, গো, ইয়েস, গো। খেয়াল করবেন এটা হচ্ছে কন্ট্রাকশন, গো, হ্যান্ড পিছন দিকে, সামনের দিকে যাও। দিস ইজ দ্য স্ট্রেচিং। কন্ট্রাকশন এবং স্ট্রেচিং পুরোটাই আপনাকে ফিল করতে হবে। যদি ফিল না করেন গ্লুটসের মাসল হবে না, কারণ গ্লুটসের মাসলটা একটু কমপ্লিকেটেড মাসল, এটাকে ফিল করা, ফোকাস করা। ওকে, রাখো। একটা জিনিস আমি মেনশন করে রাখি, যেটা আমি বারবারই বলছি, যদি আপনারা যদি ঠিক মতো এক্সারসাইজটা না করেন, যদি ডগিং মোশনে করেন তাহলে আপনার প্রেশারটা পড়বে হচ্ছে লেগসে এবং অ্যাবসে। অনেক হয়তো এটা শুনে মনে করতেছেন ঠিক আছে তাহলে তো জিনিসটা ভালো হলো, যদি আমি গ্লুটসের এক্সারসাইজটা করি যদি ভুলও হয় তাহলে আমার লেগসটা ডেভেলপ হবে অথবা অ্যাবসের মাসল ডেভেলপ হবে। আসলে মোটা সেই জিনিসটা হবে না। যে জিনিসটা হবে আপনার থাইতে এবং অ্যাবসে যে কোনো একটা ইনজুরি হওয়ারই চান্স থাকবে। এই জন্য অলওয়েজ কনসেন্ট্রেট ওয়েতে প্রপারলি এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমাদের আশেপাশে কেউ যদি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে তখন চিকিৎসকের কাছে নেওয়ার আগে তাৎক্ষণিকভাবে কি করণীয়, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হঠাৎ করে অজ্ঞান হয়ে যান তাদের একটা বড় অংশ হচ্ছেন ডায়াবেটিসের রোগী, আরেকটা অংশ হচ্ছেন যারা হার্টের অসুখে ভুগছেন। কেউ আছেন শরীর থেকে প্রচুর পরিমাণে পানি সরে গিয়েও অনেক সময় এটা হতে পারে। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কমনলি আমরা যেটা দেখে থাকি, কোনো কারণে ওনাদের রক্তে যদি গ্লুকোজের মাত্রা খুব বেড়ে যায় অথবা কমে যায়, সেক্ষেত্রে দুটো কারণেই উনি অজ্ঞান হতে পারেন। হার্টের রোগীদের ক্ষেত্রে হতে পারে যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা যেটাকে মেডিকেলের ভাষায় বলে থাকি, এটা যদি কারো হয়ে থাকে উনি অজ্ঞান হয়ে যেতে পারেন। তবে এই রোগী সেক্ষেত্রে প্রচণ্ড বুকে ব্যথার কথা বলবেন আমাদেরকে। এছাড়া যাদের প্রচণ্ড প্রেশার আছে কিন্তু নিয়মিত ঔষধ খান না ওনারা, এইসব রোগীদের ক্ষেত্রে অনেক সময় স্ট্রোক হয়ে আমাদের মাথায় রক্তক্ষরণ হয়ে এই রোগীরা অজ্ঞান হয়ে যেতে পারেন। বর্তমান আবহাওয়ায় যে পরিমাণে গরম, তাতে শরীর থেকে আমাদের প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে। এখন এইসব কারণে যদি সাধারণত রোগী অজ্ঞান হয়ে যায় তাহলে আমাদের কি করণীয়? এইসব রোগীর ক্ষেত্রে খুব প্রাথমিক পর্যায়ে দু একটা স্টেপ আমরা বাসায় নিতে পারি, পরবর্তী চিকিৎসাটুকু হসপিটালে করানোই বুদ্ধিমানের কাজ হবে। যদি আমাদের জানা থাকে যে রোগীর ডায়াবেটিস আছে তাহলে আমাদেরকে ধরে নিতেই হবে যে হয় রক্তের গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে অথবা কমে গিয়েছে। আমরা জানি যে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার থেকেও কমে যাওয়াটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। যেহেতু আমরা বাসায় বুঝতে পারবো না বেড়ে গিয়েছে না কমে গিয়েছে, সুতরাং ইমিডিয়েটলি আমরা যেটা করব, এই রোগীকে আমরা অবশ্যই 1 গ্লাস গ্লুকোজ শরবত খাইয়ে দিব, দিয়ে সাথে সাথেই আমরা ওনাকে হসপিটালে শিফট করব। যদি আমাদের জানা থাকে যে রোগীর হার্টের সমস্যা আছে, সেক্ষেত্রে রোগী অজ্ঞান হওয়ার আগে বুকে ব্যথার কথা আমাদেরকে বলতে পারেন।
এই ধরনের রোগীদেরকে বাসায় যদি নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে থাকে সাথে সাথেই আমরা দিব এবং ইমিডিয়েটলি হসপিটালে ট্রান্সফার করব। যদি রোগী প্রচণ্ড মাথা ব্যথা এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যাওয়ার কথা বলেন, এই রোগীর জন্য বেসিক্যালি আমাদের বাসায় খুব বেশি কিছু করার নাই, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে শিফট করাটাই হচ্ছে শ্রেয়। আর প্রচণ্ড গরমের জন্য যদি আমাদের খুব সোয়েটিং বা ঘাম হয়ে প্রেশার কমে গিয়ে রোগী অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই ধরনের লক্ষণ যদি দেখা যায় যে রোগীর ঘন ঘন ঘাম হচ্ছে এবং রোগী আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে, আমাদেরকে যতদূর বাসায় সম্ভব ওর স্যালাইন তৈরি করে এই রোগীকে খাওয়াতে হবে এবং হসপিটালে শিফট করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়, তাই এই সময় বাইরে বের হওয়ার সময় প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, এ সময় শিশুদের শ্বাসকষ্টজনিত রোগের পরিমাণই বেশি বেড়ে যায়। তার ভিতরে কয়েকটা রোগ আছে যাতে আমরা বলি ব্রঙ্কিওলাইটিস বা হুইজ, দ্বিতীয় আছে নিউমোনিয়া, আর অ্যাজমাজনিত শ্বাসকষ্ট। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।